সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পয়েটিক ইংলিশে তোমাদেরকে স্বাগতম। যথারীতি আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার, এবং মডিফায়ারের মধ্যে আমরা আজকে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মডিফায়ারের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি যার ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং আমরা আজকে সে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আরও একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে অ্যাডজেক্টিভ আমাদের মডিফায়ারের প্রায় 50% জায়গা দখল করে আছে। অর্থাৎ তুমি যদি মডিফায়ারের মধ্যে অ্যাডজেক্টিভকে খুব ভালো করে জানো তাহলে 10টি প্রশ্নের মধ্যে কমপক্ষে তুমি 5টি প্রশ্নের উত্তর সহজে করে আসতে পারবে। তাই বুঝতেই পারছো আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং যে ইনফরমেশনগুলো তোমাদের কালেক্ট করা দরকার তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে সেই ইনফরমেশনগুলো লিখে নিবে। তো চলো আমরা সময় ক্ষেপণ না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকে আমরা যে মডিফায়ারের যে সিরিজটি তৈরি করেছি সেটির আজকে আমরা সেকেন্ড ক্লাসটি করতে যাচ্ছি, এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসে আমরা কি বিষয়ে আলোচনা করেছি সেই বিষয়টার একটু সামান্য সামারি আমরা রিভিশন করে নিই। তোমরা সবাই জানো যে মডিফায়ারে আমাদের 8 প্রকারের পার্টস অফ স্পিচের ব্যবহার হয়ে থাকে, আর এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে এক একটা পার্টস অফ স্পিচকে কী করে, মডিফাই করে। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যেহেতু আমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কভার করছি, তাই আমাদের এই ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কভার করতে গিয়ে আমাদের সাধারণত ইন্টারজেকশনের খুব বেশি ব্যবহার আমরা পাবো না, কনজাংশনের খুব বেশি ব্যবহার পাবো না, প্রিপোজিশনের ব্যবহারটা খুব একটা পাওয়া যাবে না, এবং প্রোনাউনেরও কিন্তু খুব বেশি ব্যবহার পাবো না। মডিফায়ারের মধ্যে যে সকল পার্টস অফ স্পিচের ব্যবহার বেশি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তো আমরা গত ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই আগের ক্লাসটির ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিবে। তো আমরা গত ক্লাসের আলোচনার সাপেক্ষে বলছি আমাদেরকে নাউনকে মডিফাই করে সাধারণত হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই 3 প্রকারকে আবার মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা যদি সংক্ষিপ্তভাবে বলি তাহলে আমার টোটাল মডিফায়ারের মধ্যে সাধারণত নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাই আমরা সরাসরি যদি বলি তাহলে মডিফায়ার হিসেবে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেই পাবো। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যদি আমি ভালো করে জানি তাহলে আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরের আনসার করতে পারবো। এরই ধারাবাহিকতায় আমরা যেহেতু বুঝতেই পারছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মডিফায়ারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে, তাই আমরা আজকের আলোচনাটার মধ্যে অ্যাডজেক্টিভকে রেখেছি। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনা করব অ্যাডজেক্টিভ সম্পর্কে। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই প্রথমে আগে আমরা নর্মালি জানতে হবে যে অ্যাডজেক্টিভ বলতে আসলে আমরা কী বুঝি। তো চলো আমরা সেই সংজ্ঞাটা আগে একটু দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা উল্লেখ করেছি। তো সংজ্ঞাটি হচ্ছে যে সকল শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং তুলনা বোঝাই তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এই সংজ্ঞাটি আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকে অনেক বেশি পড়ে আসছি, এই সংজ্ঞাটা সম্পর্কে আমরা সবাই অবগত। তবে তোমাদেরকে যেহেতু মডিফায়ার মধ্যে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করছি, আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও সহজ এবং স্বচ্ছ একটা ধারণা দিচ্ছি, যেটা তোমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা পেতে অনেক বেশি সহায়তা করবে। তো সহজ পদ্ধতিটা হচ্ছে, ধরো যেহেতু অ্যাডজেক্টিভটা নাউনের সাথে রিলেটেড, তো যে নাউনের মধ্য থেকে আমরা অ্যাডজেক্টিভটাকে বের করব সেই নাউনটাকে আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন করব। যেমন প্রশ্নগুলো হতে পারে কেমন, কার, কতটা বা কতটুকু। এই ধরনের প্রশ্ন দিয়ে যদি আমরা নাউনকে প্রশ্ন করি সেই ক্ষেত্রে নাউন থেকে যেই উত্তরটা বের হবে সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো। সাপোজ ধরো আমরা একটা এক্সাম্পল নিতে পারি, একটা পেন অর্থ কলম তোমরা জানো, এবং এই পেন শব্দটা হচ্ছে একটা বস্তু যাকে আমরা নাউন বলতে পারি। তো আমরা যদি এই পেনকে একটা প্রশ্ন করি, ধরো আমি এই প্রশ্নটা করলাম কেমন কলম, তাহলে নিশ্চয়ই তুমি উত্তর হিসাবে অনেক ওয়ার্ড বলতে পারো। ধরো আমি নিলাম নাইস, তাহলে এই নাইস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সোজা কথা হচ্ছে আমরা কোনো নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা আমরা লিখবো সেটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ধরো আমি আরেকটা ওয়ার্ড নিলাম যে পেন, এই পেন অর্থ কলম যদি হয়, কলমকে আমি প্রশ্ন করলাম কার কলম, প্রশ্ন করলাম হচ্ছে কার দিয়ে, কার কলম দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে আমি যদি বলি মাই, তাহলে মাইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি বলি যে হিজ পেন, তাহলে হিজটা একটা অ্যাডজেক্টিভ। আবার ধরো আমি আরেকটা নিলাম পেন্স, অনেকগুলো কলমের কথা বললাম। এখন আমি যদি এখানে যদি বলি যে এইখানে কতটা কলম বা কতগুলো কলম আছে, তাহলে আমি উত্তর হিসাবে কি বলছি, সাম পেন্স।
তাহলে এখানে সাম শব্দটা পেনের সংখ্যাটাকে বোঝাচ্ছে বা পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে যেহেতু পেনকে উদ্দেশ্য করে আমি প্রশ্নগুলো করার কারণে আমি নাইস বা মাই অথবা সাম এই ওয়ার্ডগুলো পেয়েছি। এই নাইস, মাই বা সাম এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। সোজা কথা হচ্ছে নাউনকে কেমন, কার, কতটা বা কতটুকু এই ধরনের প্রশ্ন দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন নাউন থেকে যে ওয়ার্ডটা বের হয়ে আসবে সেটাকে আমরা সাধারণত অ্যাজেক্টিভ বলছি। তো চলো আমরা একটা প্রশ্নকে একটু অ্যানালাইজ করে দেখে আসি। ধরো এই পিকচারটা সম্পর্কে যদি আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে আমরা লিখতে পারি শি ইজ এ সুইট গার্ল। আরেকটা পিকচার দেখে আসি, ধরো এটা সম্পর্কে যদি আমি একটা তথ্য লিখি ইট ইজ এ বিউটিফুল পিকচার। তাহলে এই দুইটা বাক্যকে যদি আমরা ভালো করে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এই প্রথম বাক্যের মধ্যে গার্ল শব্দটা হচ্ছে একটা নাউন। এই নাউনটা, গার্ল অর্থ বালিকা, আমি যদি প্রশ্নটা করি যে কেমন বালিকা, তাহলে তুমি উত্তর হিসাবে কি বলছো? তুমি উত্তর হিসাবে বলছো হচ্ছে সুইট। এই সুইট শব্দটা যেহেতু উত্তর হিসাবে আসছে তাহলে এই সুইটটাই হচ্ছে আমার অ্যাজেক্টিভ। ঠিক একই রকম করে আমরা যদি পরের বাক্যের দিকে তাকাই, ধরো আমাকে যদি পিকচার হচ্ছে আমার নাউন, তা আমি যদি পিকচার অর্থ যদি ছবি হয়, আমি যদি প্রশ্ন করি যে কেমন ছবি, তখন তুমি উত্তর হিসাবে বলছো বিউটিফুল। তাহলে এই বিউটিফুল শব্দটাই হচ্ছে আমাদের অ্যাজেক্টিভ। তো আমরা একদম সহজ করে যদি বলি কোনো একটা নাউনকে আমরা কেমন, কার, কতটা, কতটুকু এই ধরনের প্রশ্ন করলে যেই উত্তরটা বের হবে সেটাই হচ্ছে আমার অ্যাজেক্টিভ। আশা করছি তোমরা খুব সহজেই অ্যাজেক্টিভ বের করতে পারবে এবং অ্যাজেক্টিভ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। তো চলো এবার আমরা অ্যাজেক্টিভের একটু ক্লাসিফিকেশন সম্পর্কে জানিয়ে আসি। বলে রাখা ভালো, আমরা যদি আমাদের বাজারের যে বইগুলো এখন মার্কেটের মধ্যে আমরা পাচ্ছি সেই বইগুলো যদি আমরা ভালো করে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব এক একজন রাইটার অ্যাজেক্টিভকে এক একভাবে ক্লাসিফিকেশন করেছে। তো আসলে সব ধরনের অ্যাজেক্টিভের প্রকার কিন্তু আমাদের মডিফায়ারের জন্য খুব একটা দরকারি না, তবে যতটুক না পড়লে নয় ততটুকু আমাদেরকে জানতে হবে। তো আমি ভিডিওটির আলোচনা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমি সবগুলো প্রকার নিয়ে আলোচনা করব না, যেই প্রকারগুলো আমাদের মডিফায়ারের সাথে রিলেটেড বা মডিফায়ারের জন্য প্রয়োজনীয় আমি শুধুমাত্র সেই প্রকারগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করাই দিব। তো মডিফায়ারের সাথে রিলেটেড আমাদের অ্যাজেক্টিভের প্রকার যদি আমরা করি তাহলে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, নাউন অ্যাজেক্টিভ, ডিটারমিনার, আরেকটা হচ্ছে কম্পাউন্ড অ্যাজেক্টিভ, আরেকটা হচ্ছে ভার্বাল অ্যাজেক্টিভ। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখতে পাবো আমি যদিও এখানে 5 প্রকার করেছি, এই 5 প্রকারের মধ্যে আমাদের কোয়ালিটি, ডিটারমিনার এবং ভার্বাল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নাউন অ্যাজেক্টিভ এবং কম্পাউন্ড অ্যাজেক্টিভ মডিফায়ারে খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু এদের ব্যাপারে একটু জেনে রাখা ভালো, তাই আমি এই ক্লাসিফিকেশানটা করেছি। তবে অবশ্যই তোমরা কোয়ালিটি, ডিটারমিনার এবং ভার্বাল সম্পর্কে ভালো করে পড়বে। তোমাদেরকে শুধু জানানোর জ্ঞাতার্থে আমি নাউন অ্যাজেক্টিভ এবং কম্পাউন্ড অ্যাজেক্টিভ সম্পর্কে সামান্য একটা ধারণা দিচ্ছি। নাউন অ্যাজেক্টিভ এটা নিয়ে আমরা প্রথম ভিডিওতে অবশ্যই এটার ব্যাপারে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখো না তোমরা দরকার প্রয়োজনে সেই ভিডিওটি একটু দেখে আসবে। তবে এই ভিডিওতে যেহেতু নাউন অ্যাজেক্টিভের টপিকটা রয়েছে আমি এটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। নাউন অ্যাজেক্টিভ বলতে সাধারণত আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনকে আরেকটা নাউন দ্বারা মডিফাই করা। তবে সেটাকে বোঝার জন্য আমি একটা সেন্টেন্স ব্যবহার করছি প্রথমে। তোমরা একটু সবাই খেয়াল করতে পারছো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি হি ইজ এ টিচার। এই টিচার শব্দটা হচ্ছে এই বাক্যের জন্য একটা নাউন। আমি যদি এই বাক্যটার আদলে আরেকটা বাক্য লিখি তাহলে আমি লিখতে পারি হি টিচেস আস ইংলিশ। এখানে ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, তোমরা বুঝতেই পারছো টিচার হচ্ছে নাউন, ইংলিশ হচ্ছে নাউন। কিন্তু আমি দুইটা সেন্টেন্সকে যদি একত্রিতভাবে একটা সেন্টেন্সে প্রকাশ করতে চাই তাহলে আমি লিখতে পারি হি ইজ অ্যান ইংলিশ টিচার। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টিচার হচ্ছে একটা নাউন। এখন আমি যদি প্রশ্ন করি, এই নাউনটাকে যদি আমি প্রশ্ন করি যে উনি কেমন টিচার, তাহলে তুমি কিন্তু আমাকে উত্তর হিসাবে বলছো উনি ইংলিশের টিচার। তার মানে ইংলিশ শব্দটা টিচারকে এখানে মডিফাই করেছে। কিন্তু তুমি খেয়াল করলে দেখবা ইংলিশ নিজেও কিন্তু একটা নাউন। তার মানে এখানে একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করে বসেছে। কিন্তু আমরা জানি যে নাউনকে মডিফাই করে কে? অ্যাজেক্টিভ। কিন্তু এখানে নাউনকে নাউন মডিফাই করে বসেছে। তো আমাদের হয়তো বা সবার ধারণা থাকতে পারে যে নাউনকে তো অ্যাজেক্টিভ মডিফাই করে, কিন্তু এখানে তো নাউনকে নাউন মডিফাই করছে, এটা কি শুদ্ধ কিনা? হ্যাঁ, অবশ্যই এটা শুদ্ধ। কারণ এখানে ইংলিশ শব্দটা নাউন হলেও এই বাক্যের জন্য ইংলিশ ওয়ার্ডটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করবে, যে নাউনটা মডিফাই করবে সে নাউন হওয়ার সত্ত্বেও বাক্যের জন্য অ্যাজেক্টিভ হয়ে যাবে। যেহেতু এটা নাউন কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজেক্টিভের মতো করে, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে নাউন অ্যাজেক্টিভ। আশা করছি তোমরা বুঝতে পারছো। তার মানে এখানে ইংলিশ টিচারের মধ্যে ইংলিশটা নাউন হওয়ার সত্ত্বেও আমরা ওকে অ্যাজেক্টিভ নামে এখানে চিনব।
আর এটা ইংলিশ হওয়ার সত্ত্বেও নাউনের কাজ অ্যাজেক্টিভের কাজ করায় এই ইংলিশ শব্দটাকে আমরা নাউন অ্যাজেক্টিভ বলে ডাকবো। তো এরকম আরও কয়েকটা নাউন অ্যাজেক্টিভ আমরা সম্পর্কে আমরা একটু জানিনি। যেমন নাউন এবং নাউন, অর্থাৎ দুইটা নাউন যখন পরপর থাকে তখন প্রথম নাউনটা অ্যাজেক্টিভের কাজ করে, এই জন্য এই টপিকটার নাম দেওয়া হয়েছে নাউন অ্যাজেক্টিভ। তো তোমাকে যদি কেউ নাউন অ্যাজেক্টিভের কথা বলে তখন তুমি এটা সরাসরি বলবে যে একটা নাউনকে আর একটা নাউন দ্বারা মডিফাই করা। তো এরকম কয়েকটা শব্দ আমরা একটু দেখে নিই। যেমন স্কুল টিচার, এখানে স্কুলও নাউন, টিচারও নাউন, কিন্তু যদি স্কুল টিচারকে আমি কোনো সেন্টেন্সে ব্যবহার করি তাহলে স্কুলটা অ্যাজেক্টিভ হিসাবে কাজ করবে। ঠিক আছে, ঠিক একই রকম করে ইংলিশ বুক, এয়ার টিকেট, লাভ স্টোরি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওয়াটার পলিউশন, এই শব্দগুলোর মধ্যে সাধারণত দুইটা নাউন আছে, কিন্তু প্রথম নাউনটা অ্যাজেক্টিভের কাজ করে বিদায় ওকে আমরা নাউন অ্যাজেক্টিভ বলেই ডাকবো। আশা করছি আমরা এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছি। তো চলো আমরা এবার একটু জানবো কম্পাউন্ড অ্যাজেক্টিভ সম্পর্কে। তোমরা সবাই কম্পাউন্ড অ্যাজেক্টিভ সম্পর্কে একটু সামান্য ধারণা নাও। তো কম্পাউন্ড অ্যাজেক্টিভকে বলা হচ্ছে যেই সকল অ্যাজেক্টিভ একাধিক ওয়ার্ডস দ্বারা গঠিত তাদেরকে কম্পাউন্ড অ্যাজেক্টিভ বলে। অর্থাৎ এই অ্যাজেক্টিভগুলো সিঙ্গেল একটা ওয়ার্ড হয় না, এটা যৌথ ওয়ার্ড, মানে পেয়ার্স ওয়ার্ড হয়, অর্থাৎ এটা জোড়ায় জোড়ায় টাইপসের করে বসে। যেমন তুমি কাউকে যখন বলো যে লোকটি ওপেন মাইন্ডেড, এখানে ওপেন মাইন্ডেড একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো কাজ করবে। যেমন গুড লুকিং, সুদর্শন যেটা আমরা বলি, লং লাস্টিং, ঠিক আছে। তারপর হচ্ছে মাউথ ওয়াটারিং, এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত যদিও আলাদা আলাদা শব্দ হিসাবে দেখছি, কিন্তু এরা যখন কোনো সেন্টেন্সে বসে তখন তারা একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো কাজ করে। অর্থাৎ এরা কিন্তু কোনো নাউনের সামনে বসলে অ্যাজেক্টিভের নিয়ে কাজ করে। তো যে অ্যাজেক্টিভগুলা সিঙ্গেল না হয়ে যৌথভাবে একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো কাজ করে সেগুলাকে আমরা সাধারণত কম্পাউন্ড অ্যাজেক্টিভ বলছি। তোমরা একটু চোখ বুলিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা যে দেখে নিতে পারো। আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা দেখতে পারো। উই শেয়ার এ 7 year long ফ্রেন্ডশিপ। অর্থাৎ 7 year long এই শব্দটা পুরোটাই কিন্তু যদিও আলাদা আলাদা হয় কিন্তু এটা একটা শব্দের নিয়ে কাজ করছে, এবং এটা ফ্রেন্ডশিপ যে নাউনটাকে মডিফাই করেছে তাই ও অ্যাজেক্টিভ, এবং এই অ্যাজেক্টিভটা সিঙ্গেল ওয়ার্ডের না, একাধিক শব্দ সমৃদ্ধ হওয়ায় এটাকে আমরা কম্পাউন্ড অ্যাজেক্টিভ বলবো। আপাতত এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে তোমাদের জানার জন্য শুধুমাত্র আমি শো করলাম। চলো আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। তো আমি তোমাদেরকে একটু আগেই জানিয়েছিলাম যে আমাদের আসলে অ্যাজেক্টিভের যে তিনটা প্রকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, ডিটারমিনার এবং ভার্বাল। আমি এই পর্যায়ে তোমাদেরকে এই তিনটা বিষয় সম্পর্কে ধারণা দিব। আশা করছি তোমরা এই তিনটা বিষয় অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই তিনটা প্রকার থেকে আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো প্রথমে আমি আলোচনা করব হচ্ছে কোয়ালিটি নিয়ে। আচ্ছা, আমরা সবাই কোয়ালিটি বলতে কী বুঝি? আমরা সাধারণত কোয়ালিটি বলতে কোনো কিছু দোষ গুণকে বুঝে থাকি। তো যেমন ধর আমরা একটি এক্সাম্পল যদি দেখি, যেমন হি ইজ এ ড্যাশ বয়, এখানে বয়টা হচ্ছে একটা নাউন। এখন আমি যদি বয়কে যদি একটা প্রশ্ন করি কেমন দিয়ে একটা প্রশ্ন করি কেমন ছেলে, তাহলে উত্তর হিসাবে তুমি একটু খেয়াল করলে দেখতে পাবো, তুমি বলতে পারো গুড। এই গুডটা কিন্তু ওই ছেলেটার একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। তো সাধারণত কোয়ালিটি বলতে আমরা সাধারণত ওই ধরনের কোয়ালিটিগুলোকে চিন্তা করি যেগুলোকে আমরা ব্যক্তি বা বস্তুর চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে পাই। যেমন আমি এই বয়ের আগে আমি চাইলে কিন্তু এখানে যখন আমি গুড লিখছি তখন বোঝা যাচ্ছে ছেলেটি ভালো, তার চরিত্রটা ভালো, কিন্তু আমি যখন এখানে ব্যবহার করতেছি ব্যাড তখন তার চরিত্রটা খারাপ। তার মানে এই ওয়ার্ডগুলো চরিত্রের সাথে রিলেটেড। যদি আমি বলি যে ধরো সে হচ্ছে ক্লেভার, তার মানে সে চালাক একটা ছেলে, তাহলে ক্লেভারও দিতে পারি। আমি যদি চাই আমি কিন্তু চাইলে স্মার্ট দিতে পারি, আমি চাইলে কিন্তু টল ব্যবহার করতে পারি। তো এই সব উত্তর পেয়েছে আমরা যখন বয়টাকে কেমন দিয়ে প্রশ্ন করছি। তো সোজা কথা হচ্ছে কোয়ালিটি বলতে একটা ব্যক্তি বা বস্তুর চারিত্রিক বৈশিষ্ট্যটাকে বোঝায়। চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমরা যে ওয়ার্ডগুলো সাধারণত ব্যবহার করে থাকি সেগুলোকে সাধারণত আমরা অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই কোয়ালিটিটা বের করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা শুধুমাত্র নাউনটাকে একটা কেমন দিয়ে প্রশ্ন করব। কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সাধারণত অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করছি তোমরা বুঝতে পারছো। কোয়ালিটিটাকে ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিতে পারি। আমাদেরকে এখন নিচে কতগুলো এক্সাম্পল দেওয়া হবে, যে এক্সাম্পলগুলো আমাদেরকে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কোয়ালিটি অ্যাজেক্টিভ, অর্থাৎ কোয়ালিটি অ্যাজেক্টিভ দিয়ে আনসার করতে বলা হয়েছে। তো আমরা একটু আগেই জানলাম যে কোনো একটা বাক্যের নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে আমরা কোয়ালিটি অ্যাজেক্টিভ কিন্তু বের করতে পারি। যেমন আমাদের প্রথম এক্সাম্পলটাতে লেখা আছে এ ড্যাশ ম্যান ক্যান নট বি অ্যান আর্লি রাইজার। এক্ষেত্রে তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো আমরা ম্যান শব্দটা হচ্ছে আমাদের এখানে নাউন। এটাকে আমরা যদি বলি কেমন মানুষ আর্লি রাইজার হতে পারে না, উত্তর হিসাবে আমরা বলতে পারি লেজি ম্যান।
আবার ঠিক পরের বাক্যটাতে তুমি দেখতে পাচ্ছ যে আর্সেনিক ইজ এ ডেড সাবস্টেন্স। সাবস্টেন্স মানে হচ্ছে উপাদান। এখন আমি যদি এই উপাদানকে যদি প্রশ্ন করি কেমন উপাদান, আর্সেনিকটা কেমন উপাদান, তাহলে উত্তর হিসাবে আমি হার্মফুল বলতে পারি, ডেঞ্জারাস বলতে পারি, টক্সিক বলতে পারি, এই ধরনের যে কোনো একটা এক্সাম্পল বলতে পারি। ইভেন আমি চাইলে কিন্তু লিকুইডও বলতে পারি চাইলে, ঠিক আছে। ওকে, এরপরের বাক্যটাতে আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে রোল একটা ওয়ার্ড আছে। রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে বলছে নিউজ পেপার প্লে এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তাহলে কেমন রোল পালন করে, আমি যদি কেমন দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর হিসেবে আসে ইম্পর্টেন্ট রোল। আমি চাইলে এখানে অ্যাসেনশিয়াল দিতে পারি, আমি চাইলে এখানে ভাইটাল দিতে পারি, ভাইটাল রোলও হইতে পারে। তো তোমরা যে কোনো একটা উত্তর দিতেই পারো, তবে আমরা প্রশ্নটা করব নাউনকে কেমন দিয়ে। ওকে, ট্রিজ আর অ্যান্ড ড্যাশ পার্ট অফ অল লাইফ। কেমন পার্ট প্রশ্ন যদি আমরা করি, কেমন পার্ট, তাহলে উত্তর হিসাবে আসতে পারে ইম্পর্টেন্ট পার্ট, হতে পারে অ্যাসেনশিয়াল পার্ট। তোমাদের জ্ঞাতার্থে একটা বিষয় একটু বলে রাখি, এখানে খালি ঘরের সামনের ওয়ার্ডটা যেহেতু এন, তাই আমরা এখানে এমন একটা ওয়ার্ড চয়েস করতে হবে যে শব্দটা আমাদের ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তো ইম্পর্টেন্ট শব্দটা খেয়াল করলে দেখতে পাবো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই আমরা বলতে পারি ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে দেওয়া যাবে, এবং অ্যাসেনশিয়ালও চাইলে আমরা দিতে পারবো। ওকে, এরপরের বাক্যটা আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। আমরা এই কান্ট্রি শব্দটা দেশকে প্রশ্ন করি কেমন দেশ, বাংলাদেশটা কেমন দেশ, এটা হতে পারে বিউটিফুল, হতে পারে স্মল, যে কোনো একটা শব্দ আমরা এখানে দিতে পারি। পরের শব্দটা আমরা যদি দেখি, যে পরের বাক্যটার মধ্যে খালি ঘরের পরে আছে পপুলেশন, জনসংখ্যা। কেমন জনসংখ্যা, তাহলে আমরা বলতে পারি হিউজ পপুলেশন, ঠিক আছে। পরের বাক্যে ঠিক একই রকম করে রিসোর্স মানে হচ্ছে সম্পদ। আমরা যদি প্রশ্ন করি কেমন সম্পদ, তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ হতে পারে, ন্যাচারাল রিসোর্স। অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ। কেমন দেশ হিসাবে আমাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। কেমন দেশ, আমরা যদি কেমন জাতি প্রশ্ন যদি করি তাহলে আমাদের উত্তর আসতেছে ইন্ডিপেন্ডেন্ট নেশন। আমরা নেশনটাকে কেমন দিয়ে প্রশ্ন করলে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা আসবে। এবং খেয়াল করে দেখতে পাবে খালি ঘরের সামনে কিন্তু এন আছে, তাই আমি এখানে এমন একটা শব্দ চয়েস করেছি যার শুরুতে ভাওয়েল রয়েছে। তো আশা করছি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আমরা নাউনকে শুধুমাত্র কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা পেয়ে যাব। তো চলো আমরা এরপরে আলোচনা করব হচ্ছে ভার্বাল নিয়ে। তো ভার্বালটাকে আমরা যদি বুঝতে হয় তাহলে আমরা একটু এই বাক্যটার দিকে একটু সবাই তাকাই। লেখা আছে আই স এ ফ্লাইং বার্ড। এখন এই বাক্যটার মধ্যে নাউন কোনটি? এই বাক্যটার মধ্যে নাউনটা হচ্ছে বার্ড। বার্ডকে যদি আমি একটা প্রশ্ন করি, বার্ডকে যদি আমি কেমন দিয়ে প্রশ্নটা করি, তাহলে কিন্তু উত্তর হিসাবে আমার ফ্লাইং আসতেছে। এখন আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে কেমন দিয়ে প্রশ্ন করলে তো কোয়ালিটি পাওয়ার কথা, কিন্তু কেমন দিয়ে প্রশ্ন করি কেন আমি ভার্বাল পেলাম? হ্যাঁ, ভার্বালটাকেও তুমি কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে পাবে, কিন্তু পার্থক্যটা কোথায় সেটা একটু আমরা দেখি। এই যে ফ্লাইং যে ওয়ার্ডটা আমরা পেয়েছি, সেই ফ্লাইং ওয়ার্ডটাকে আমরা চাইলে আইএনজিটা কাটলে আমরা যেই বাকি অংশটা পাই সেটা হচ্ছে ফ্লাই। তোমরা সবাই জানো ফ্লাই শব্দটা কিন্তু ইংলিশে একটা ভার্ব। তার মানে এই অ্যাডজেক্টিভটা সৃষ্টি হয়েছে ভার্ব থেকে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটার মূল অংশটা ইংলিশে একটা ভার্ব। তো আমরা ইংলিশে যেই সকল অ্যাডজেক্টিভ ভার্ব থেকে পাই, আমি আবারও বলছি, ইংলিশের যে অ্যাডজেক্টিভগুলো আমরা ভার্ব থেকে পাই সেগুলোকে আমরা ভার্বাল বলে ডাকি। তোমরা নামটা দেখলে বুঝতে পারবা, নামটা কিন্তু লেখাই আছে ভার্ব, ভার্বের সাথে এল যুক্ত করে ভার্বাল বলা হচ্ছে। তার মানে এটার ভার্বের সাথে রিলেশন হওয়ার কারণে এটা ভার্বাল বলে নামকরণ করা হয়েছে। তো এখানে ফ্লাইং ওয়ার্ডটার ফ্লাই শব্দটা ভার্ব, তার মানে ফ্লাইং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হলেও এটার মূল অংশটা কিন্তু ফ্লাই, আর এই ফ্লাইটা একটা ভার্ব। তো সোজা কথা একদম সামারি করে যদি আমরা বলি, ইংলিশের যে সকল অ্যাডজেক্টিভ ভার্বের ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে সেই শব্দগুলোকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলে থাকি। তো এই ভার্বাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ধরো আমি আরেকটা বাক্য লিখলাম, আই ফাউন্ড এ ব্রোকেন গ্লাস। এখন তোমরা ভালো করে খেয়াল করো, আমি যদি গ্লাস শব্দটাকে যদি একটা প্রশ্ন করি কেমন গ্লাস, তখন উত্তর হিসাবে আসে ব্রোকেন গ্লাস। এই ব্রোকেন ওয়ার্ডটা আমরা ইংলিশে কোত্থেকে পেয়েছি? ব্রেক থেকে পেয়েছি। এই ব্রেকটা কিন্তু ইংলিশে একটা ভার্ব। তার মানে ব্রোকেন ওয়ার্ডটা যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তার মানে এই ব্রোকেন ওয়ার্ডটাকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ বলেই ডাকতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ব্যাপারে আমরা আরও বিস্তারিত একটু দেখে নিতে পারি। এই ভার্বাল যেটা আমরা ভার্বাল বলে ডাকছি, মজার একটা ব্যাপার হচ্ছে ভার্বের সাথে রিলেটেড হওয়ার কারণে এটার নাম যদিও সবাই ভার্বাল বলে ডাকে, কিন্তু মডিফায়ারে ভার্বাল বলে কাউকে চিনে না। এই ভার্বালকেই মডিফায়ারে সাধারণত পার্টিসিপল বলে ডাকা হয়। তার মানে যেটাকে ওরা পার্টিসিপল বলবে আমাদের কাছে সেটাই ভার্বাল, আর ভার্বাল বলতে পার্টিসিপলকেই বোঝানো হয়। তো চলো আমরা একটু পার্টিসিপল সম্পর্কে একটু জেনে আসি।
তো আশা করছি তোমরা ভার্বাল সম্পর্কে একটা ধারণা পেয়েছো এবং ভার্বালের বিস্তারিত আরও আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা জানি যে ভার্বালকে কী নামে ডাকা হয়, পার্টিসিপল বলে ডাকা হয়। ইংলিশে আমরা সাধারণত এই পার্টিসিপল নিয়ে অনেক জায়গায় ব্যবহার দেখে থাকি, বিশেষ করে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যখন আমরা সাধারণত যখন ফ্লো চার্ট করি তখন কিন্তু এই পার্টিসিপলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। তাই পার্টিসিপলটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইংলিশে এই যে পার্টিসিপল, এই পার্টিসিপলকে আমরা সাধারণত তিনভাবে দেখি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যখন কোনো একটা ভার্বের সাথে আইএনজি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে ডাকি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, আই স এ ফ্লাইং বার্ড। ঠিক আছে, এখানে বার্ডটা কেমন আমি যদি প্রশ্ন করি তাহলে উত্তরটা আসতেছে ফ্লাইং, এবং ফ্লাইং শব্দটার দিকে তাকালে আমরা দেখতে পাবো এখানে ফ্লাইয়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা তোমরা সবাই জানো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এটাকে আমরা আসলে পাস্ট পার্টিসিপল বলে থাকি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, আই ফাউন্ড এ ব্রোকেন গ্লাস। তো আমরা এখানে একটু গ্লাসকে যদি প্রশ্ন করি কেমন গ্লাস, তাহলে উত্তর হিসেবে আসবে ব্রোকেন, এবং ব্রোকেন শব্দটা আমাদের ব্রেক থেকে আসছে এবং ব্রেকের 3 নম্বর ফর্মটা হচ্ছে ব্রোকেন। অর্থাৎ ভার্বের 3 নম্বরগুলো যখন বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। ওকে, আরও একটা ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের আইএনজি এবং ভার্বের থার্ড ফর্ম যখন পাশাপাশি বসে কোনো সেন্টেন্স গঠন করে তখন সেটাকে আমরা সাধারণত পারফেক্ট পার্টিসিপল বলি। আমরা কয়েকটি এক্সাম্পল দেখতে পারি। এখানে একটু সংশোধনী আছে। হ্যাঁ, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, তোমরা এই বাক্যটা একটু ভালো করে খেয়াল করো। হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু কলেজ। এখন এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখবে বাক্যের শুরুতে হ্যাভিং ফিনিশড, হ্যাভিংটা ভার্বের আইএনজি এবং ফিনিশডটা ভার্বের 3 নাম্বার, এই দুইটা পাশাপাশি বসেছে, তাই এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। আরেকটি এক্সাম্পল দেখা যেতে পারে, হ্যাভিং রিটেন দ্য লেটার ইট ওয়াজ সেন্ট বাই দ্য পোস্ট। এখানে হ্যাভিং রিটেন, এখানে হ্যাভিং একটা ভার্বের সাথে আইএনজি এবং রিটেন ভার্বের 3 নাম্বার পাশাপাশি বসেছে, তাহলে এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলতে পারি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল গঠন করার সময় যে ভার্বের সাথে আইএনজিটা আমরা দেখি, এই ভার্বের আইএনজিটা 90% ক্ষেত্রে হ্যাভিং হয় আর কিছু ক্ষেত্রে বিং হইতে পারে। তবে তোমরা হ্যাভিং দিয়েই এটাকে পড়তে পারো, হ্যাভিংয়ের সাথে যে কোনো একটা ভার্বের 3 নাম্বার লিখলেই সেটা সাধারণত পারফেক্ট পার্টিসিপল হয়ে থাকে। ওকে, এবার আমরা একটা ছোট্ট ইনফরমেশান জানবো। আমাদের অনেকের একটা কনফিউশন আছে যে আমরা নিচের দুইটা বাক্য একটু যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। পিপল লিভিং ইন দ্য হাইল্যান্ড ক্যান এস্কেপ ফ্রম ফ্লাড, তাজমহল বিল্ট বাই শাহজাহান লুকস বিউটিফুল। এই দুইটা বাক্যের মধ্যে আমি পিপলের পরে লিভিং ব্যবহার করেছি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি, কিন্তু তাজমহলের পরে আমি ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় এমন যে আমি নাউনের সাথে মানে প্রেজেন্ট পার্টিসিপলটা দিব নাকি পাস্ট পার্টিসিপলটা দিব, এই ধরনের একটা তথ্য তাদের মাথায় ঘুরে। তো এইটার ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যে শব্দটা, এই যে লিভিং যে ওয়ার্ডটা আমরা লিখেছি পিপলের পাশে, এই পিপল কিন্তু লিভের কাজ করতে পারে, কিন্তু তাজমহল কিন্তু কখনো বিল্ডের কাজ করতে পারে না। একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো পিপল কিন্তু লিভ মানে বসবাস করতে পারে, কিন্তু তাজমহল কিন্তু নিজেকে নিজে তৈরি করতে পারে না। তো আমরা সহজ করে বলতে পারি যে নাউনটার পাশে আমি প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বসাই, সেই নাউনটা যদি এই ভার্বের কাজ সম্পাদন করতে পারে তাহলে আমরা দিব প্রেজেন্ট পার্টিসিপল, আর নাউনের পাশের ভার্বটা যদি নাউন দ্বারা করা সম্ভব না হয় তাহলে আমরা সবসময় পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এই ব্যাপারটা তোমরা নোট করে রাখতে পারো, কারণ এটা আমাদের পরবর্তী ভিডিওতে কাজে লাগবে। তো চলো আমরা তাহলে সবাই আশা করছি পার্টিসিপল সম্পর্কে জানতে পারলাম। পার্টিসিপল 3 প্রকারের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এই দুইটা অবশ্যই তোমরা ভালো করে জেনে রাখবে। এবার চলো আমরা যে পার্টিসিপল বা ভার্বালগুলো নিয়ে এতক্ষণ পড়েছি বা আলোচনা করেছি সেগুলোর আলোকে কয়েকটি এক্সাম্পল আমরা যদি সলভ করতে পারি তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্র্যাকটিক্যালি যখন আমরা ব্যবহার করতে পারবো তখন আমাদের কনফিডেন্সটা অনেক বেশি বাড়বে। তো সেটার জন্যই আমরা কয়েকটি এক্সাম্পল দিতে পারি। তোমরা সবাই একটু খেয়াল করো, এই এক্সাম্পলগুলো আমাদেরকে ভরাট করতে হবে হয় প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে না হলে পাস্ট পার্টিসিপল দিয়ে। তো আমরা যদি প্রথম বাক্যটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে ডু নট ডিস্টার্ব এ ড্যাশ ডগ। আমরা যদি প্রশ্ন করি কেমন ডগকে ডিস্টার্ব করা উচিত হবে না, তুমি এমন একটা প্রশ্ন চয়েস করতে হবে যেই উত্তরটা
তুমি এমন একটা উত্তর চয়েস করবে যে উত্তরটার মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে এবং ভার্বের সেটা হয় আইএনজি হতে হবে, না হলে ভার্বের থার্ড ফর্মটা হইতে হবে, এমন একটা উত্তর লিখতে হবে। তুমি চাইলে যে কোনো নর্মাল অ্যাডজেক্টিভ দিতে পারবা না এখানে, কারণ তোমাকে এখানে ফিক্সড করে বলাই হয়েছে তুমি ভার্বাল দিয়ে আনসার করবে, অর্থাৎ ভার্বাল মানে হচ্ছে পার্টিসিপল দিয়ে তোমাকে আনসার করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি যে কেমন ডগকে বিরক্ত করা যাবে না, তোমরা চাইলে এই আনসারগুলো তোমরা নিজেরাও তৈরি করতে পারো ভিডিওটাকে পজ করে। তবে সময় নষ্ট না করার জন্য আমি ভিডিওটা রান করে যাচ্ছি। তো আমাদের ডগ শব্দটাকে যদি আমরা প্রশ্ন করি কেমন কুকুরকে ডিস্টার্ব করা উচিত হবে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি স্লিপিং ডগ, রানিং ডগ, ঠিক আছে, এরকম যে কোনো একটা ভার্ব। তোমরা একটু খেয়াল করে দেখবে এই উত্তরটার মধ্যে স্লিপ একটা ভার্ব আছে যার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, অর্থাৎ আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আনসার করেছি। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে এ ড্যাশ ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। এখানে আমাদের কেমন ম্যান স্ট্র ধরে রাখতে চাই, এরকম একটা কথা। এটা একটা প্রবাদ বাক্য, তোমরা সবাই জানো। তো আমরা ম্যানের আগে যদি আমরা বলি ডুবন্ত, তাহলে ড্রনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। তারপর হচ্ছে ডু নট গেট ডাউন ফ্রম এ ড্যাশ ট্রেন, কীরকম ট্রেন থেকে নামা উচিত না, তাহলে আমরা বলতে পারি রানিং ট্রেন, ঠিক আছে। এখানেও খেয়াল করলে দেখবে এখানে রান একটা ভার্ব যার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। হি ফাউন্ড দ্য গার্ল ড্যাশ এ বুক, সে এমন একটা মেয়েকে মানে খুঁজে পেয়েছে যে কি করছে সেটা বলতে হবে, তাহলে আমরা বলতে পারি রিডিং এ বুক। তাহলে এখানে রিডিংটাও একটা ভার্ব যার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে আই ফাউন্ড অ্যান ওল্ড ওমেন ড্যাশ অ্যাট দ্য ডোর, তাহলে এখানে আমি একজন মানে ওমেনকে পেয়েছি, ওল্ড ওমেনকে পেয়েছি যে দরজার পাশে কি করছে, বসে আছে না কথা বলছে নাকি দাঁড়িয়ে আছে না সে নক করছে, কোনটা, এরকম যে কোনো একটা কথা আমি বলতে পারি। তো সেক্ষেত্রে আমি দিতে পারি স্ট্যান্ডিং, আমি দিতে পারি সিটিং, আমি দিতে পারি নকিং, যে কোনো একটা ওয়ার্ড দিতে পারি। খেয়াল করলে দেখবে এখানে স্ট্যান্ড কিন্তু একটা ভার্ব, ওকে। তারপর হচ্ছে উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, কেমন ওয়াটারটা আসলে খাওয়া উচিত না, কেমন ওয়াটার প্রশ্ন যদি আমরা করি তাহলে উত্তর হবে পলিউটেড ওয়াটার, ওকে। এখানে দেখো এখানে চাইলে কিন্তু আমরা ইমপিউর বলতে পারি, আমরা বলতে পারি ডার্টি বলতে পারি, এই ওয়ার্ডগুলো বলতে, কিন্তু এগুলো তো কিন্তু পার্টিসিপল না, এরা কিন্তু কোয়ালিটিতে চলে যায়। কিন্তু আমাকে এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে যে আমি শুধুমাত্র ভার্বাল দিয়ে আনসার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি ভার্ব চয়েস করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের 3 নাম্বার ব্যবহার করতে হবে। এই যে আমি পলিউটেড ব্যবহার করেছি, এই পলিউটেড ওয়ার্ডটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, পলিউটের থার্ড ফর্ম এটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এটা, ওকে। পরেরটা যদি দেখি আই স এ ম্যান ড্যাশ বাই অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একজন মানুষকে দেখেছি যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 3 নাম্বার হিসাবে দিতে পারি ডাইড। হি হ্যাজ গট দ্য মানি ড্যাশ বাই হিজ ফাদার, সেই টাকাটা পেয়েছে যেটা তার বাবা পাঠিয়েছে। পাঠানোর ইংলিশ হচ্ছে সেন্ড, আমরা এখানে যেহেতু ভার্বের 3 নাম্বার লিখবো তাহলে আমরা লিখতে হবে সেন্ট, ওকে। তারপর হচ্ছে ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, কেমন ওয়াটার আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে আমরা বলতে পারি পলিউটেড ওয়াটার। তো আমরা যদি উত্তরগুলোর দিকে তাকালে তাহলে আমরা দেখতে পাবো সবগুলোই কিন্তু আমরা ভার্বের হয় আইএনজি দিয়ে আনসার করেছি অথবা ভার্বের 3 নাম্বার দিয়ে আনসার করেছি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল না হলে আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে আনসার করেছি। তো যেহেতু মডিফায়ারের মধ্যে উল্লেখ থাকে তুমি কি দিয়ে আনসার করবা, তো সেহেতু যদি কখনো তোমাকে বলা যে তুমি পার্টিসিপল দিয়ে আনসার করো তাহলে তুমি হয় ভার্বের আইএনজি দিতে হবে, নাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে আনসার করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু ডিটারমিনার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগে আমরা একটু জেনে নিই যে ডিটারমিনারটা আসলে কী। তো ডিটারমিনার বোঝার জন্য প্রথমে আমি তোমাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবা। ধরো আমার সামনে অনেকগুলো কলম আছে, এখন আমি যদি বলি যে গিভ মি এ পেন, এই গিভ মি এ পেন বলার সাথে সাথে তোমরা কি বলতে পারবা যে এখানে আমি কোন কলমটা চেয়েছি, ঠিক আছে। গিভ মি এ পেন বললে যিনি শুনছেন তিনি বুঝতে পারছেন না কোন কলমটার কথা বলা হচ্ছে, এখানে যে কোনো একটা কলম হইতে পারে। তার মানে এর কাজটা কি, এর কাজটা হচ্ছে অনির্দিষ্টতা প্রকাশ করা, তাই না। এই যখন ব্যবহৃত হয় তখন সেটা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় না, অনির্দিষ্ট জিনিসকে বোঝায়। তো এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে নাউন কিন্তু হচ্ছে পেন, তাই তো। তারপর দেখো আমি যদি সেম বাক্যটা যদি এভাবে বলি গিভ মি দ্য পেন, তাহলে এখানে দা ব্যবহার করার পরে বোঝা যাচ্ছে এখানে যাকে কলমের কথা বলা হচ্ছে তিনি বুঝতে পারতেছেন যে কোন কলমটা চাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে কোনো বিকল্প নাই, একটা নির্দিষ্ট কলমকেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা সাধারণত জানি কোয়ালিটিটা বের করার জন্য আমরা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করি এবং পার্টিসিপলও কিন্তু বের করার জন্য আমরা কেমন দিয়ে প্রশ্ন করি। তো এখানে যে নাউনটা পেন আছে, আমরা যদি পেনকে কেমন দিয়ে প্রশ্ন করি তাহলে কি উত্তর হিসাবে এ আর দা আসে কিনা আমরা একটু দেখি। কেমন কলম, একটি কলম, এটা কি উত্তর হিসাবে আসে? নিশ্চয়ই আসে না। তার মানে এখানে এটা হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর হিসাবে আসবে না। তার মানে ডিটারমিনার হচ্ছে এমন কতগুলো অ্যাডজেক্টিভ যারা নাউনকে কেমনের উত্তর হিসাবে বাক্যে আসে না। এরা কেন আসে? এরা আসে হয়তোবা কোনো একটা নাউন কার
বা কতটুক বা কতখানি, কার কাছে আছে না দূরে আছে, নির্দিষ্ট না অনির্দিষ্ট, সেগুলো প্রকাশ করে। আমি আবারও বলছি, যেই সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনটি কার কাছে আছে বা কার অধিকারে আছে বা কতটুকু আছে, কতখানি আছে, কাছে আছে নাকি দূরে আছে, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এই ব্যাপারগুলো প্রকাশ করে সেই সব ধরনের অ্যাডজেক্টিভগুলোকে আমরা সাধারণত ডিটারমিনার বলে থাকি। এরা কিন্তু নাউনের কেমনের উত্তর হিসাবে বাক্যে আসে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই জন্যে আমরা সাধারণত এই ডিটারমিনারকে নিয়ে আলাদা করে একটু পড়তে হবে। তো এই ডিটারমিনারটা আমরা সাধারণত 5 প্রকারের দেখি। একটা হচ্ছে পসেসিভ, একটা হচ্ছে কোয়ান্টিফায়ার, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, একটা হচ্ছে আর্টিকেল। তো আমরা প্রথমে একটু পসেসিভ সম্পর্কে একটু জানি নিই। পসেসিভ কি? পসেসিভ হচ্ছে যেই অ্যাডজেক্টিভগুলো সাধারণত অধিকার অর্থে প্রকাশ করে, অর্থাৎ কার, এই শব্দের প্রশ্নের উত্তর দেয়। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ বলি, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। পসেসিভ শব্দগুলো হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড, এমন এক ধরনের অ্যাডজেক্টিভ যেটা দ্বারা নাউনের অধিকার প্রকাশ করে। আমি আবারও বলছি, পসেসিভ শব্দগুলো হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো দ্বারা নাউনের অধিকার প্রকাশ করে। যেমন আমরা একটি এক্সাম্পল দেখতে পারি, দিস ইজ মাই পেন। এখানে যদি প্রশ্ন করি কার কলম, তাহলে উত্তরটা হচ্ছে আমার কলম, তার মানে এটা আমার অধিকারে আছে। তাহলে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার এবং বস্তুর ক্ষেত্রে ইটস, এই ওয়ার্ডগুলো হচ্ছে পসেসিভ। ইভেন যে ওয়ার্ডগুলো অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখা হয় সেগুলোও পসেসিভ। এটা একটু তোমরা নোট রাখবে। ওকে, কোয়ান্টিফায়ার সম্পর্কে আমরা একটু জানি। কোয়ান্টিফায়ার, তোমরা সবাই জানো কোয়ান্টিফায়ার শব্দটা কোয়ান্টিটি থেকে আসছে, আর কোয়ান্টিফায়ার শব্দের মানেটা হচ্ছে পরিমাণ বোঝাবে। ওকে, তো যেই অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো নাউনের পরিমাণ বোঝায় সেগুলোকে সাধারণত আমরা কোয়ান্টিফায়ার বলি। তো আমি কয়েকটি উদাহরণ দিলাম, দেখো, ফিউ, লিটল, সাম, মেনি, হিউজ, নো, এই ওয়ার্ডগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমরা একটি এক্সাম্পল দেখতে পারি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার কতগুলা বন্ধু আছে, কতগুলো, তখন তুমি উত্তর বলো মেনি। তাহলে মেনি দ্বারা তোমার ফ্রেন্ডের পরিমাণ বোঝাচ্ছে। এখন আমি যদি বলি আই হ্যাভ নো পেন, আমার কাছে কোনো কলম নেই, তাহলে এখানে কলমের পরিমাণ কতটুকু বোঝাচ্ছে? 0 বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। তাহলে নো শব্দটাও কিন্তু ইংলিশে একটা অ্যাডজেক্টিভ এবং সেটা কোয়ান্টিফায়ারের মধ্যেই আছে, তোমরা মনোযোগ দিয়ে সেটা দেখবে। ওকে, আসো আমরা একটু নাম্বার সম্পর্কে জানি। নাম্বার তোমরা সবাই জানো, নাম্বার বলতে আমরা সাধারণত সংখ্যাকে বুঝি। এই সংখ্যাটা আবার আমরা 3 ভাবে দেখি সাধারণত। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, একটা হচ্ছে মাল্টিপল নাম্বার। গণনার সময় যখন আমরা 1, 2, 3 ব্যবহার করি তখন সেটাকে আমরা বলি কার্ডিনাল নাম্বার। যখন আমরা এই কথাগুলোকে আমরা ঠিক ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়ে লিখি, পজিশন অর্থে যেটা ব্যবহার করি সেটাকে আমরা অর্ডিনাল নাম্বার বলি। যেমন ধরো, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এখানে ফার্স্ট শব্দটা হচ্ছে আমার অর্ডিনাল নাম্বার। এবং মজার ব্যাপার হচ্ছে ইংলিশে অর্ডিনাল নাম্বার বসার ক্ষেত্রে শর্তটা হচ্ছে অর্ডিনাল নাম্বারের আগে সবসময় আর্টিকেলের দা ব্যবহার করতে হয়। এটা তোমরা সবাই একটু মনে রাখবে, অর্ডিনাল নাম্বারের আগে সবসময় আর্টিকেলের দা ব্যবহার করতে হয়। তোমরা খেয়াল করলে দেখবে এই বাক্যটার মধ্যে দেখো এই ফার্স্টের আগে একটা দা রয়েছে। এবার আসো মাল্টিপল নাম্বার। আমরা সাধারণত গণনার ক্ষেত্রে মাঝে মধ্যে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এভাবে গণনা করি। এই শব্দগুলোকে আমরা সাধারণত আবার বলে থাকি হচ্ছে মাল্টিপল নাম্বার। তো এইটা তোমরা একটু সাধারণত জেনে রাখবে। আচ্ছা, ডেমনস্ট্রেটিভটা সাধারণত কোনো একটা বস্তু কাছে আছে না দূরে আছে সেটা বোঝানোর জন্য আমরা কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করি। সেই অ্যাডজেক্টিভগুলোকে সাধারণত আমরা ডেমনস্ট্রেটিভ বলি। তো আমরা একটি এক্সাম্পল দেখতে পারি, এই 4টা শব্দকে সাধারণত ডেমনস্ট্রেটিভ বলা হয়। দিস, দ্যাট এবং দিস, দোজ, এই 4টা শব্দকে আমরা সাধারণত ডেমনস্ট্রেটিভ বলি। তো ডেমনস্ট্রেটিভটা আমরা সহজে বোঝার জন্য একটা এক্সাম্পল দেখতে পারি, দিস পেন ইজ মাইন। এখানে পেনের আগে দেখো দিস আছে, এই দিসটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এই অ্যাডজেক্টিভটাই সাধারণত ডেমনস্ট্রেটিভ। তো আমরা একটু বোঝার জন্য একটু দেখে আসি যে আর্টিকেলটা কি। আর্টিকেলটা আমরা সবাই জানি, আর্টিকেলটা হচ্ছে এ এন দাকে আমরা সাধারণত আর্টিকেল বলে থাকি। তো এবার আসো আমরা একটু ডেমনস্ট্রেটিভে দিস, দ্যাট, দোজ এই শব্দগুলোর ব্যবহার কোথায় কীভাবে হয় সেটা একটু দেখব। তোমরা একটু সবাই দেখো ডেমনস্ট্রেটিভটা বোঝার জন্য। ধরো এই আমটা হাতের নিকটে আছে, ঠিক আছে, তাহলে দিস ম্যাঙ্গো ইজ নাইস। তাহলে এখানে দিস বলার কারণ হচ্ছে কি জানো, ম্যাঙ্গোটা ওই ব্যক্তিটার নিকটে আছে, অর্থাৎ হাতের নাগালে থাকলে আমরা বলি দিস। এখন এখানে কয়টা আম? একটা আম, এই জন্য ব্যবহার করা হয়েছে দিস। কিন্তু যদি এখানে অনেকগুলো আম হইতো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হইতো দিস ম্যাঙ্গোজ আর শোর। তোমরা একটু খেয়াল করলে দেখবা এখানে ম্যাঙ্গো না লিখে ম্যাঙ্গোজ লিখছে, তার মানে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করলেও
প্লুরালের ক্ষেত্রে কিন্তু আমরা দিস ব্যবহার করি। এই কথাটা তোমরা ভালো করে খেয়াল করবা, দিস এবং দিস দুইটাই নিকটে অর্থে ব্যবহার করা হয়। কিন্তু যদি তোমার হাতের নাগালের বাইরে হয়, ধরো তোমার থেকে অনেক দূরে আছে, ধরো একটা আম গাছের মধ্যে দেখা যাচ্ছে যেটা তুমি হাত দিয়ে ধরতে পারছো না, তাহলে এই সিঙ্গেল আমের জন্য তুমি লিখতে হবে দ্যাট ম্যাঙ্গো ইজ নাইস, দ্যাট ম্যাঙ্গো ইজ নাইস। কিন্তু যদি অনেকগুলো আম থাকতো সেখানে তুমি দ্যাটের জায়গায় লিখতে হইতো দোজ ম্যাঙ্গোজ আর শোর। তাহলে তুমি দেখো এখানে আমরা বুঝতে পারতেছি এই দিস ওয়ার্ডটা সিঙ্গুলার জন্য ব্যবহার করা হয়, দ্যাট ওয়ার্ডটা আমাদের দূরের জন্য ব্যবহার করা হয়, আবার দিস ওয়ার্ডটা কাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দ্যাট ওয়ার্ডটা দূরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার দিস এবং দোজ এই দুইটা শব্দ আবার প্লুরালের জন্য ব্যবহার করা হয়, যেখানে দিসটা নিকটে প্রকাশ করতে এবং দোজটা দূরে প্রকাশ করতে ব্যবহার করা হয়। আশা করছি ডেমনস্ট্রেটিভ এর এই 4টা শব্দ সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়েছে। এবার আমাদের পরীক্ষার একটা প্রশ্ন সম্পর্কে আমরা একটু ধারণা নিই, যে এই প্রশ্নটা মানে এই অ্যাডজেক্টিভটা আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা নিই। ধরো আমার পরীক্ষাতে আসছে হি ইজ ড্যাশ বয়, আমাকে এখানে একটা সাইড নোট দেওয়া হয়েছে, সাইড নোটের মধ্যে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমাকে বলা হচ্ছে নাউনটাকে মডিফাই করো। তো আমার প্রি মডিফাই বলার কারণে আমি বুঝতে পারছি যেখানে বয়কে মডিফাই করে লিখতে বলা হয়েছে, অর্থাৎ আমি খালিকরটা বয়কে মডিফাই করে লিখতে হবে। তো আমরা সবাই জানি বয়টা যেহেতু একটা নাউন, নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। এই কথাটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে আমাকে আনসার করতে হবে। আমাকে কিন্তু বলে নাই আলাদা করে যে ডিটারমিনার দিয়ে আনসার করতে হবে, আমাকে বলে নাই কোয়ালিটি দিয়ে আনসার করতে হবে, আমাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে আনসার করলেই হবে। তো অ্যাডজেক্টিভ দিয়ে আনসার করার বলার মানে হচ্ছে এখানে এই যে অ্যাডজেক্টিভের ফ্যামিলিতে যাকে মন চায় তুমি তাকে দিয়ে আনসার করতে পারবা, অর্থাৎ যাকে দিয়ে মানাবে তুমি তাকে দিয়ে আনসার করতে পারবা। এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। তুমি চাইলে কোয়ালিটি দিয়ে আনসার করতে পারবা, তুমি চাইলে পার্টিসিপল দিয়ে আনসার করতে পারবা, তুমি চাইলে ডিটারমিনার দিয়ে আনসার করতে পারো, তুমি চাইলে আর্টিকেল দিয়ে আনসার করতে পারো, তুমি চাইলে কোয়ান্টিফাই দিয়ে আনসার করতে পারো। এটা টোটালি তোমার ইচ্ছার উপর নির্ভর করবে, তুমি যে কোনোটা দিয়ে আনসার করতে পারবা। ধরো আমি গুড দিয়ে আনসার করছি, তার মানে আমি কোয়ালিটি দিয়ে আনসার করছি। আমি চাইলে কিন্তু এই পজিটিভ দিয়ে আনসার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি হি ইজ মাই বয়, এই আমি মাই দিয়েও আনসার করতে পারি। তার মানে কোনো রেস্ট্রিকশন নেই। অ্যাডজেক্টিভ দিয়ে আনসার করতে বলার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের জগতে যাকে পাবে তুমি তাকে দিয়ে আনসার করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে মানাবে, যাকে ইচ্ছা তাকে, ব্যাপারটা এরকম না, যাকে দিয়ে মানাবে তুমি তাকে দিয়েই লিখতে পারবে। এবার আসো প্রশ্নটা যদি এমন হতো যে হি ইজ ড্যাশ বয়, এখানে কিন্তু আমাকে বলছে ইউজ এ পসেসিভ, খেয়াল করে দেখো আমাকে বলছে ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনটাকে মডিফাই করার জন্য আমাকে পসেসিভ ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রশ্নে বলেই দিছে যে তুমি চাইলে যে কারোর দিয়ে আনসার করতে পারবে না, তুমি শুধুমাত্র আনসার করতে পারবে পসেসিভ দিয়ে। তার মানে আমাকে শুধুমাত্র এই পসেসিভ দিয়ে আনসার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা অন্য কোনো, আমি কোয়ান্টিফায়ার দিয়েও আনসার করতে পারবো না, আমি ডেমনস্ট্রেটিভ দিয়েও আনসার করতে পারবো না, আমি চাইলে পার্টিসিপল দিয়েও আনসার করতে পারবো না, কারণ তারা আমাকে ফিক্সড করে দিয়েছে, প্রশ্ন আমাকে ফিক্সড করে দিয়েছে আমাকে পসেসিভ দিয়ে আনসার করতে হবে। তাই আমি আনসার হিসাবে পসেসিভের যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করব। এবার দেখো খেয়াল করে লেখা আছে হি ইজ ড্যাশ বয়, এখানে আমাকে ফিক্সড করে দিছে আমাকে আর্টিকেল দিয়ে আনসার করতে হবে। নাউনটাকে মডিফাই করতে হবে কি দিয়ে? আর্টিকেল দিয়ে। দ্যাট মিন্স আমি আর্টিকেলের বাইরে কোনো কিছু দিয়ে আনসার করতে পারবো না, সো আমাকে আনসার করতে হবে আর্টিকেল দিয়েই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে পরীক্ষার প্রশ্নটা আসলে কিভাবে আমাদেরকে আনসার করতে হবে, অর্থাৎ আমাকে যেটা দিয়ে আনসার করতে বলবে আমি সেটা দিয়ে আনসার করতে হবে। ওকে, তাহলে আমরা একটু নিজেদেরকে একটু যাচাই করে দেখি যে আমরা আসলে পারি কি না। এবার আমাকে আনসার করতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ডিটারমিনার্স। ওকে, তার মানে আমাকে বোঝাচ্ছে আমি শুধু ডিটারমিনার দিয়ে আনসার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, আমাকে বলছে প্রথম সেন্টেন্সটা আমাকে পসেসিভ দিয়ে আনসার করতে বলছে। তো আমরা সবাই পসেসিভ তো চিনি, সবাই জানি। পরের বাক্যটাও পসেসিভ দিয়ে করতে হবে, এর পরেরটাও পসেসিভ দিয়ে করতে হবে, এই 3টা বাক্য আমাকে পসেসিভ দিয়ে করতে হবে। এর পরের বাক্যটা বলছে কোয়ান্টিফায়ার দিয়ে আনসার করতে হবে, এর পরেরটাও কোয়ান্টিফায়ার দিয়ে আনসার করতে হবে, এর পরেরটাও কোয়ান্টিফায়ার দিয়ে আনসার করতে হবে। এটা নাম্বার দিয়ে করতে হবে, এই দুইটাও আমাকে নাম্বার দিয়ে আনসার করতে হবে। এর পরেরটা বলছে আমাকে ডেমনস্ট্রেটিভ দিয়ে আনসার করতে হবে, এর পরেরটাও আমাকে ডেমনস্ট্রেটিভ দিয়ে আনসার করতে হবে। এর পরেরটা আর্টিকেল, এর পরেরটাও আর্টিকেল এবং এর পরেরটাও আর্টিকেল। আমাকে ভাগ ভাগ করে আনসার করতে বলা হয়েছে। তো তোমরা চাইলে এই পেজটাকে পজ করে তোমরা অবশ্যই তোমাদের আনসারগুলো নিজেরা তৈরি করে পরে মিলিয়ে নিতে পারো। তো আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম যেহেতু পসেসিভ বলছি, তো আমরা পসেসিভ বলতে কী বুঝি? অধিকার টাইপসের ওয়ার্ডগুলো, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এই ওয়ার্ডগুলোকে বোঝাচ্ছে। সো আমরা একটা ওয়ার্ড দিতে পারি মাই, মাই লাইফ ইজ নাও এন্ডেঞ্জার্ড। ওকে, এরপরটা আমি বলতে পারি হিজ ব্রাদার, এরপরটা বলতে পারি আওয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু পসেসিভের বাইরে যাইনি।
এরপরের তিনটা প্রশ্ন আমাকে কোয়ান্টিফায়ার দিয়ে আনসার করতে হচ্ছে। তো কোয়ান্টিফায়ার বলতে আমরা কি বুঝি? পরিমাপসূচক ওয়ার্ড। তো আমরা একটু দেখি, আমরা বলতে পারি সাম সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। আমরা পরে বলতে পারি ফিউ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যালস অন ফুড। তারপর আই হ্যাভ নো রিকোয়ারমেন্ট ইন দিস রিগার্ড। তাহলে আমরা এখানে জানি যে নোটাও কিন্তু একটা কোয়ান্টিফায়ার। ওকে, এরপর হচ্ছে আই বট, দেখো এখানে ড্রেসেস লেখা আছে, তার মানে আমাকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি 1 দিতে পারবো না, 2, 3, 4 এগুলো দিতে পারবো। সো আমি লিখলাম 3 ড্রেসেস ফ্রম মার্কেট। ওকে, এরপরটা হচ্ছে দেয়ার ইজ অনলি এ ড্যাশ গেট, আমি এখানে মাল্টিপল একটা নাম্বার ব্যবহার করলাম, সিঙ্গেল, দেয়ার ইজ অনলি এ সিঙ্গেল গেট অফ দ্য হাউস। ওকে, এরপর হচ্ছে হি ইজ দ্য ড্যাশম্যান, দেখো এখানে খালি ঘরের সামনে দা থাকার কারণে, অর্থাৎ দা থাকার কারণে আমি বুঝতেই পারছি এখানে অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হবে। তো অর্ডিনাল নাম্বার হিসেবে আমি লিখতে পারি ফার্স্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসি আই লাইক ড্যাশ পেন, এখানে ডেমনস্ট্রেটিভ দিয়ে আনসার করতে হবে। তো আমরা জানি দিস, দ্যাট, দোজ, এই 4টা ওয়ার্ডকে আমরা সাধারণত ডেমনস্ট্রেটিভ বলি। তো এখানে যেহেতু পেন শব্দটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাকে দিস ব্যবহার করতে হবে, নাহলে দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে ব্যবহার করলাম দিস। তারপর দেখেন এখানে লেখা আছে ড্যাশ আর ভেরি সুইট ম্যাঙ্গোস হ্যাঙ্গিং অন দ্য ট্রি। তাহলে হ্যাঙ্গিং অন দ্য ট্রি বলতে গাছের উপরে বোঝাচ্ছে, তার মানে আমার হাতের নাগালের বাইরে এটা বোঝাচ্ছে। তাহলে আমি হয় দ্যাট ব্যবহার করবো, নাহলে দোজ ব্যবহার করব। তাহলে দোজ অথবা দ্যাট, এই দুইটা যে কোনো একটা ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি দেখি এখানে লেখা আছে আর এবং এখানে লেখা আছে ম্যাঙ্গোস, তার মানে এখানে একটা আমের কথা বলা হয় নাই, অনেকগুলো আমের কথা বলা আছে। তাহলে আমি এখানে দ্যাট ব্যবহার করতে পারবো না, আমাকে ব্যবহার করতে হবে দোজ। ওকে, পরে আমরা যদি দেখি হি ওয়াজ দ্যাট সেকুলার পয়েট, এখানের মধ্যে দেখো আমাকে বলছে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে বলছে, তাহলে আর্টিকেলে এ অ্যান্ড দা হবে, যেহেতু এখানে পয়েট একজনকে বুঝাইছে তাহলে আমি এখানে এ ব্যবহার করব। ঠিক একই রকম করে এখানে যদি আমি দেখি যে অ্যাডিকশান আছে, অ্যাডিকশানের মধ্যে প্রথমেই কিন্তু একটা ভাওয়েল আছে, আর ভাওয়েলের আগে এ বসে না, সাধারণত কী বসে? অ্যান বসে। আমরা উত্তরটা পেয়ে গেলাম। এখানে আবার লেখা আছে বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা জানো যে প্লুরাল নাউনের সাথে সাধারণত এ আর অ্যান বসে না, তাহলে যেহেতু আর্টিকেল দিয়ে ব্যবহার করতে বলছে অবশিষ্ট রইল দা, এখানে হবে দা। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে প্রশ্ন দেখে আমি চাইলে নিজেই কিন্তু একটা উত্তর বের করতে পারি। আশা করছি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো এবং তোমরা অ্যাডজেক্টিভ নিয়ে যে ধারণাটা দরকার ছিল সেটা তোমাদের অবশ্যই এখন হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় এই অ্যাডজেক্টিভটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে যদি একটু পড়ি, তাহলে আমাদের আসলে যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা পরীক্ষাতে খুব ভালো আনসার করতে পারবো। আর অ্যাডজেক্টিভটা দিয়ে যেহেতু আমি একাধিক প্রশ্নের উত্তর আনসার করতে পারছি, তাই অ্যাডজেক্টিভটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়েই পড়তে হবে। থ্যাঙ্কস ফর জয়নিং উইথ পোয়েটিক ইংলিশ। আমাদের নেক্সট ক্লাসটা আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।